নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। রানীচন্দ বিরচিত গুরুদেব গ্রন্থের প্রথম থেকে ত্রয়োদশ পরিচ্ছেদ পাঠ করেছি এর আগের কয়েকটি এপিসোডে। আজকের এপিসোড পঞ্চম পর্বে থাকছে চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ এবং সপ্তদশ পরিচ্ছেদের পাঠ। এই পরিচ্ছেদগুলিতে রানী চলে এসেছেন রবীন্দ্রনাথের জীবনের একদম শেষ কয়েকটি বছরে। বিশেষ করে সপ্তদশ পরিচ্ছেদটি রবীন্দ্রনাথের জীবৎকালের শেষ বছরের থেকেই স্মৃতিচারণ বলেই মনে হয়। 1940 আর 41 সালে লিপিবদ্ধ গল্প স্বল্প গ্রন্থের গল্পগুলির রচনার পিছনের গল্পও এই সপ্তদশ পরিচ্ছেদে আছে। আজকের পাঠ আরম্ভ করার আগে আরেকটা কথা বলে নেওয়া ঠিক মনে হচ্ছে। পঞ্চদশ পরিচ্ছেদের এক জায়গায় শুনি রবীন্দ্রনাথ বলছেন, পুরুষদের ব্রেন আর শক্তি মেয়েদের চেয়ে বেশি, মেয়েদের ব্রেন অতটা কাজ করতে পারে না। আমাদের আধুনিক কানে এই কথাটা শুনে তৎক্ষণাৎ একটা বিরূপ ভাব মনে জাগতে পারে। রবীন্দ্রনাথের মুখে এই কথা অশোভন মনে হয়, বিশ্বাস করতে অসুবিধা হয়। এই প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া হয়তো ঔদ্ধত্য হবে না। প্রথমত এবং গৌণত, রবীন্দ্রনাথ ছিলেন তাঁর সময়ের মানুষ। তিনি যা দেখেছেন, বুঝেছেন, শিখেছেন, তারপরে নিজের মননে, নিজের বুদ্ধি দিয়ে অনেক দূর হয়তো এগিয়েছেন। কিন্তু নিজের সময়কে সম্পূর্ণ পরিত্যাগ করে এক শতাব্দী থেকে আরেক শতাব্দীতে পেরিয়ে মানুষের জ্ঞান ও চেতনা কোথায় গিয়ে দাঁড়াবে, বিজ্ঞান মানুষের মস্তিষ্কের কাজকর্ম, তার গভীরতর জটিলতার সম্পর্কে যে জটগুলি ছাড়াতে আরম্ভ করবে, তার নাগাল পাওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব ছিল না। কাজেই দীর্ঘ জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে ক্লান্ত অবসন্ন অবস্থায় রবীন্দ্রনাথের মতো মানুষও যদি মেনে নিয়ে থাকেন তাঁর যুগের লোকায়ত এবং বিজ্ঞান সমর্থিত অভিমত, তাহলে তাকে হয়তো খুব বেশি দোষ দেওয়া চলে না। দ্বিতীয়ত এবং প্রধানত আর একটু যদি খতিয়ে দেখি, রানীচন্দকে রবীন্দ্রনাথ এই কথা যখন বলেছেন তার ঠিক আগে কি কথা বলছেন তা যদি বিচার করি, তার ঠিক আগে রবীন্দ্রনাথ কি কি গল্প লেখার মধ্যে দিয়ে নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারীর স্বাতন্ত্র্য এই সকলের সমর্থনে বলিষ্ঠ লেখা লিখেছেন তা যদি মনে রাখি, তাহলে মনে হয় আসলে এই শেষ কথাটি রবীন্দ্রনাথের কিছুটা হয়তো নিজেকে নিজে স্তোক দেবার, একটু সান্ত্বনা দেবার একটা ব্যর্থ প্রচেষ্টা। তৎকালীন সমাজে কোনো মেয়ে যতই বিদুষী, যতই দক্ষ বা ক্রিয়াশীল, সৃষ্টিশীল হন না কেন, নিজের জন্য আলাদা স্থান করে নিতে পারেন না, তাকে নিতে দেওয়া হয় না। সমস্ত সমাজ তার বিরুদ্ধে রুখে ওঠে। পুরুষ শাসিত সমাজ তাকে বেঁধে রাখে ঘরকন্নার, রান্নাঘরের গণ্ডিতে এবং আঁতুড়ের মধ্যে। এই সামাজিক সত্যকে প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথের গভীর ব্যথা হয়েছিল। তিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন অন্য রকম হবে, কিন্তু কিভাবে হতে পারে তার কোনো পথ তিনি দেখতে পাননি বলেই মনে হয়। সেই জন্যই হয়তো এই রকম একটা কল্পনার মধ্যে তার মন গিয়ে আশ্রয় নিতে চেয়েছিল যে মেয়েদের বিল্ড আলাদা। সমাজের কাছে মেয়েরা যা পায়, ভিতরে ভিতরে আসলে হয়তো সেইটাই চায়। সর্বশেষে এই কথাটিও মনে রাখা উচিত যে রানীচন্দের সঙ্গে যে কথোপকথনে রবীন্দ্রনাথ এই কথা বলেছেন, রানী তার ঠিক আগে তাকে বলেছেন যে আবার যদি জন্মগ্রহণ করতে পারেন রানী মেয়ে হয়েই জন্মাতে চাইবেন। নারীর প্রতি সমাজের এত অবহেলা, এত অবিচার সত্ত্বেও নারী জীবনের মধ্যে রানী কি পেয়েছেন যাতে তিনি আবার সেই জীবনে ফিরে আসতে চাইবেন, তার অনুসন্ধান করতে গিয়ে, রানীকে চ্যালেঞ্জ করতে গিয়ে রবীন্দ্রনাথ হয়তো এই কথা বলেছেন, যা হয়তো তাঁর নিজের
মনের বিশ্বাসকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না, তার একটি দিক মাত্র প্রকাশ করে। আর কথা না বাড়িয়ে আরম্ভ করছি আজকের পাঠ। শ্রুতি পুস্তক, রানীচন্দের গুরুদেব। আজ পঞ্চম পর্ব। 14। গুরুদেবকে হাতে খেতে দেখিনি কখনো, কাঁটা চামচে খেতেন। অত্যন্ত মিতাহারী ছিলেন, সব মিলিয়ে 2-3 চামচ পরিমাণ খাবার খেতেন। তাই বলে তাঁকে কম করে খাবার দেওয়া চলতো না, অসন্তুষ্ট হতেন। থালায় বাটিতে নানা রকমের খাবার সাজিয়ে সামনে ধরা হতো, তিনি বাটিগুলির ঢাকা খুলে খুলে আগে দেখতেন কি কি আছে। তারপর অমুকে মাংস ভালোবাসে, তার বাড়িতে মাংসের বাটিটা গেল। অমুকে মাছ ভালোবাসে, তাকে মাছের বাটি পাঠালেন। এমনিতরও কারো জন্য চপটা, কারো জন্য পায়েসটা, কারো জন্য বড়ির ঝোল, এই করে প্রায় সবটাই বিলি হয়ে যেত। কাছে কেউ থাকলে তাকে সেখানে বসিয়েই খাওয়াতেন। খাওয়া দেখতে গুরুদেব খুব ভালোবাসতেন। নিশিকান্ত কলাভবনের ছাত্র, খুব খেতে পারতেন। প্রায়ই গুরুদেব তাঁকে ডেকে পাঠাতেন। খাওয়া দাওয়ার পর নিশিকান্তবাবু দুলতে দুলতে, তাঁর চলার ভঙ্গিই ছিল অমনি। যখন গুরুদেবের ঘর হতে বেরিয়ে আসতেন, পেটে হাত বুলোতে বুলোতে বলতেন, আজ 3 দিনের খাবার একসঙ্গে খেয়ে নিয়েছি। আর সত্যিও তাই, পরের 3 দিন নিশিকান্তবাবু কিছু না খেয়েই কাটিয়ে দিতেন। অন্ধকার থাকতে উনুন ধরিয়ে বনমালী চা করে আনত। এক একদিন অন্ধকার থাকতেই চা খেয়ে গুরুদেব লেখায় মগ্ন হয়ে যেতেন। কিন্তু বেশিরভাগ দিনই উনি ও আশেপাশের 2-4 জন জড়ো হতেন সেখানে। গুরুদেব নিজের হাতে চা ঢেলে খাওয়াতেন। তাঁদের আসতে দেরি হলে তিনি অপেক্ষায় বসে থাকতেন, এমনও দেখেছি কতদিন। সকালবেলা মানুষ ছাড়াও আরও প্রাণী আসত তাঁর চায়ের আসরে। বোঠান একটি ময়ূর কিনে বাগানে ছেড়ে দিয়েছিলেন। বাগানে ঘুরে বেড়াবে, সুন্দর লাগবে দেখতে। ময়ূর বাগানের শোভা বাড়ালো ঠিকই, কিন্তু বাগানে কেউ আর ঢুকতে পারে না। যে আসে তাকেই ময়ূরটা তেড়ে এসে নখ দিয়ে আঁচড়ে দেয়। অনেকে ক্ষতবিক্ষত হলেন। ছোটদের বারণ করে দেওয়া হলো বাগানে ঢুকতে, যদি ময়ূর চোখ উপড়ে নেয়। চোখের উপরেই নাকি ঝোঁক বেশি ময়ূরের। গুরুদেব তখন মৃন্ময়ীর চাতালে বসে চা খেতেন। ময়ূরটি রোজ এসে সামনের আলসে লম্বা পেখম ঝুলিয়ে গুরুদেবের অতি কাছাকাছি রঙের ছটা ছড়িয়ে বসে থাকত। ময়ূর দেখে ভয়ে 1 পায়ে 2 পায়ে সবাই সরে পড়তাম। তফাৎ হতে দেখতাম, গুরুদেব কবিতার খোলা খাতা কোলে নিয়ে স্তব্ধ হয়ে দেখছেন ময়ূর, ময়ূর দেখছে গুরুদেবকে। মিনিটের পর মিনিট চলে যেত এইভাবে। সে যে কি সুন্দর, মনে হতো রঙিন মোগল ছবি একটি। কোনো দিন গুরুদেব লিখেই যাচ্ছেন, চেয়ে থাকবার অবসর নেই। ময়ূর কিন্তু তেমনিভাবেই কাছে এসে বসে থাকত। থাকতে থাকতে একসময় ক্যাঁ ক্যাঁ করে ডেকে ঝাঁপিয়ে পড়ত নিচের বাগানে। গুরুদেব মুখ তুলে দেখে আবার চোখ নামিয়ে নিতেন লেখার পাতায়। লালু, দেশি কুকুর এক, সন্ডাগুন্ডা চেহারা, কখন কোথায় থাকে জানে না কেউ। সে এসে ঠিক হাজির হতো এই সময়ে। গুরুগম্ভীর চাল তার। এসে যখন গুরুদেবের পায়ের কাছে সামনের 2 পায়ে ভর রেখে বসত, দেখাতো ঠিক যেন পাথরে খোদাই মন্দিরের সামনের সিংহ মূর্তিটি। গুরুদেব চেয়ে দেখতেন, মাথায় হাত বুলিয়ে আদর করতেন। লালু স্থির হয়ে বসে মুখে গঁ গঁ শব্দ করে ল্যাজ নাড়ত। গুরুদেব পাউরুটিতে পুরু করে মাখন লাগিয়ে লালুকে দিতেন। লালু খেত। খাবার সময়ও লালুর এতটুকু চপলতা প্রকাশ পেত না। গুরুদেব বলতেন, এর কি ডিগনিটি দেখেছিস? এমন ভদ্র কুকুর দেখা যায় না বড়। বনমালীর খুব লাগত, একটা কুকুর খায় এতখানি করে মাখন রোজ। একদিন লালুকে আসতে দেখলেই বনমালী তাড়াতাড়ি আগে হতেই লালুর প্রাপ্য রুটিখানা মাটিতে রেখে পেয়ালা, প্লেট, মাখন, চিনি সবকিছু তুলে নিয়ে চলে যেত। লালু এসে শুঁকে শুঁকে দেখত মাখন নেই, স্পর্শও করত না। গম্ভীরভাবে হেলতে দুলতে গুরুদেবের আরও পা ঘেঁষে এসে বসত।
গুরুদেবের খেয়াল হতো, চেয়ে দেখতেন লালুর রুটি মাটিতে পড়ে, বুঝতেন কি ব্যাপার, বনমালীকে বলতেন, লালু খায়নি আজ, দেখেছ? বনমালী বলতো, তা একগে কি করব আমি, রুটি তো হোথায় ওই দিয়ে রেখেছি, দেখুন না কেন। গুরুদেব বলতেন, সে তো জানি, আর এও জানি তুমি শুকনো রুটি দিয়েছ খেতে। জানো, লালু মাখন ছাড়া রুটি খায় না। নিয়ে এসো মাখনের বাটি এখানে, আমি নিজে মাখন লাগিয়ে দেব। কোনোদিন আবার লেখায় ডুবে গেছেন লালু আসবার আগেই। লালু এসে অভ্যেস মতো বসে, কিন্তু গুরুদেবের নজর কাড়তে পারে না। সেদিন বনমালী পিছন দিক হতে ইশারায় ডাকে লালুকে। লালু এদিক ওদিক তাকিয়ে সুড়সুড় করে উঠে আসে। বনমালী শুকনো রুটি একখানা ছুঁড়ে দেয়, যেন শোধ নেয় এতদিনকার মাখন খাওয়ার। বলে, খা আজই, দেখি মাখন ছাড়া কেমন না রোচে, খেয়ে চলে যা এখান থেকে। লালু যেন বুঝতে পারে ব্যাপার বেগতিক। কিছুমাত্র আপত্তি না জানিয়ে সেদিন কিন্তু সে মাখন ছাড়া রুটিই খেয়ে নেয় খুশি মনে। অথচ গুরুদেবের কাছে কখনো এমন রুটি খেত না, শুঁকে মুখ সরিয়ে নিত। এ মজা কতবার দেখেছি। এই লালুকে নিয়েই গুরুদেব লিখেছিলেন কবিতা। প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর স্তব্ধ হয়ে বসে থাকে আসনের কাছে, যতক্ষণে সঙ্গ তার না করি স্বীকার কর স্পর্শ দিয়ে। এইটুকু স্বীকৃতি লাভ করি সর্বাঙ্গে তরঙ্গে উঠে আনন্দ প্রবাহ। শেষে আছে, ভাষাহীন দৃষ্টির করুণ ব্যাকুলতা বোঝে যাহা বোঝাতে পারে না, আমারে বুঝায়ে দেয় সৃষ্টি মাঝে মানবের সত্য পরিচয়। এছাড়া ধান চাল মুড়ি ছড়িয়ে দেবার বরাদ্দ ছিল রোজ সকালে শ্যামলীর সামনে। কাক শালিক পায়রা ঘুঘুর মেলা বসত গুরুদেবকে ঘিরে। সকালের কাজ শুরু হতো গুরুদেবের এইভাবে। সকালে গুরুদেব চা পাউরুটি টোস্ট খেতেন, কোনোদিন বা একটা আধসেদ্ধ ডিম। আমের দিনে আম খেতেন, আম তিনি খুব ভালোবাসতেন খেতে। 2 পিঠ কেটে চামচে দিয়ে তুলে নিতেন মাঝখানটা। অন্য ফল কখনো খেতেন একটু আধটু। গুরুদেবের চা খাওয়াটা ছিল বড় মজার। চা নামেই থাকতো শুধু। কেটলি ভরা গরম জলে কয়েকটা চা পাতা ফেলে দিতেন, জলের রং ধরতো কি না ধরতো তারই আধ পেয়ালা ঢেলে নিয়ে বাকিটা দুধ দিয়ে ভর্তি করে নিতেন, 2 চামচ চিনি দিতেন, এই হলো তার চা। চায়ের জন্যই যে চা খেতেন তা নয়, গরম পানীয় একটা খেতে হবে, তাই নামে মাত্র চা খেতেন। চিনে চাই পছন্দ করতেন তিনি। সে চাও শুকনো বেল জুঁইয়ের। গরম জলে পড়লেই শুকনো পাপড়িগুলি খুলে ফুলের আকার নিত। আমরা দেখে চিনতাম এটা জুঁই, এটা বেলি। কখনো থাকতো শুধুই চন্দ্রমল্লিকা খুদে খুদে আকারের। শুকনো ফুল, গুরুদেব বোধহয় এই ফুলকেই বলতেন সেঁজুতি। বেলা 9টা নাগাদ খেতেন 1 পেয়ালা স্যানাটোজন কিংবা হরলিক্স কিংবা ওই জাতীয় কিছু পানীয় বস্তু। বেলা 10টা 10:30টায় স্নানের ঘরে যেতেন। 11টা 11:30টার মধ্যে দুপুরের খাবার খেয়ে নিতেন। দুপুরে দিশি ধরনের রান্না হতো, শ্বেত পাথরের থালা বাটিতে খাবার সাজিয়ে আনা হতো। খাবার শেষে এবেলায় একটু দই রোজই খেতেন। বিকেলে চা, সঙ্গে নোনতা মিষ্টি যা থাকতো একটু হয়তো বা মুখে দিতেন, কখনো কখনো কিছুই খেতেন না চা ছাড়া। রাত্রের রান্না বিলিতি মতে হতো, স্যুপ, মাছ বা মাংস, পুডিং, এই রকম। যেখানে বসে লিখতেন সেখানেই লেখার টেবিল সরিয়ে অন্য টেবিল লাগিয়ে বনমালী খাবার এনে দিত। কখনো কখনো রাত্রে উদয়নে গিয়ে খেতেন। পায়ে চলার এই একমাত্র সময় ও স্থান। কোণার্ক, উদীচী, পুনশ্চ, শ্যামলী যেখানে থাকতেন সেখান হতে সন্ধ্যের দিকে উদয়নে যেতেন, ওইটুকু পথ হেঁটেই যেতেন। বিশেষ অতিথি অভ্যাগত এলে তাঁদের নিয়ে উদয়নের খাবার ঘরে টেবিলে বসেও খেতেন। সন্ধে রাত্রেই খেতেন তিনি। খাবার সম্বন্ধে কোনো কিছুর প্রতি আকর্ষণ দেখিনি কখনো তাঁর। তবে চই সম্বন্ধে আগ্রহ দেখেছি। যশোরে হতো, কচি বাঁশের গুঁড়ি নাকি, আমি কখনো দেখিনি হতে। গুরুদেবের কাছেই প্রথম এর নাম শুনি, তিনি খেয়েছেন বহুবার। একবার একজন এনে দিলেন, ডাল দিয়ে রান্না হলো, গুরুদেব আমাদেরও খেতে দিলেন। ডাঁটার মতো খেতে খানিকটা। খুব বেশি স্বাদ পেলাম না।
গুরুদেব কিন্তু বেশ আগ্রহ নিয়েই খেলেন। চই নিয়ে গুরুদেবের আগ্রহ দেখে বোঠান আড়ালে হাসতেন, বলতেন, বাবা মশায়ের শ্বশুরের দেশের জিনিস কিনা, তাই তাঁর এত ভালো লাগে। কোথাও যেতে আসতে পথে বা ট্রেনে গুরুদেবের খাবার এমনভাবে সঙ্গে দেওয়া হতো যাতে তাঁর সঙ্গে যারা চলেছেন সবাই খেতে পারেন ওই খাবার। এর ব্যতিক্রম ঘটলে তিনি অতিশয় রুষ্ট হতেন। একবার কলকাতা হতে আশ্রমে আসছি গুরুদেবের সঙ্গে। গুরুদেব আছেন ফার্স্ট ক্লাসে, আমরা ইন্টারে লেডিস কামরাতে। আমার সঙ্গে এক ফরাসি মহিলা কিছুকাল হলো আশ্রমে এসেছেন, শ্রীভবনের ভার নিয়ে আছেন। কলকাতা বেড়াতে এসেছিলেন আমার সঙ্গে। সেক্রেটারি ও আর 2-4 জন যারা ছিলেন তারা সব আর এক কামরায়। সে ট্রেনটা রাত্রের ট্রেন ছিল। কতটুকুই বা পথ, 10:30টার মধ্যে আশ্রমে পৌঁছে যাব, যে যার বাড়িতেই খাবো, তাই ভেবে মামাবাবু জোড়াসাঁকো হতে কেবল গুরুদেবের মতো খাবার তৈরি করিয়ে সঙ্গে দিয়ে দিয়েছেন। গুরুদেবের খাওয়ার সময় হয়ে যাবে, পথেই খেয়ে নেবেন, যেমন অন্যান্যবারে হয়। একটা স্টেশনে গাড়ি থামতে বনমালী গুরুদেবের কামরায় উঠে টিফিন ক্যারিয়ার খুলে খাবার তাঁর সামনে সাজিয়ে ধরল। গুরুদেব দেখে বলে উঠলেন, কে দিয়েছে খাবার করে? বনমালী বললে, একগে মামাবাবু। গুরুদেব কিছু না বলে বনমালীকে আদেশ দিলেন খাবারগুলি ফিরে টিফিন ক্যারিয়ারে ভরতে। ভরা হলে বললেন, যা রানীদের দিয়ে আয়। আর একটা স্টেশনে গাড়ি থামতে বনমালী ছুটতে ছুটতে এসে খাবার সমেত টিফিন ক্যারিয়ার কামরাতে ঢুকিয়ে দিল, বলল, বাবা মশাই পাঠিয়ে দিয়েছেন। কিছুই জানি না কি ঘটনা। গুরুদেব খাবার পাঠিয়ে দেন, খেয়ে নি, এই তো জানি বরাবর। আমি আর ফরাসি বন্ধুটি মিলে খুব তৃপ্তি ভরে সেই খাবার খেয়ে নিলাম। পরের দিন জানলাম সে রাত্রে আশ্রমে এসে খুব বিরক্তি প্রকাশ করেছেন গুরুদেব বোঠানের কাছে। বলেছেন, যারা আমার খাবার ব্যবস্থায় থাকে তাদের এটুকু বুদ্ধি থাকা উচিত যে আমার সঙ্গে সর্বদাই কেউ না কেউ থাকে। কেবল আমার আন্দাজ খাবার দেওয়া হলো কোন আক্কেলে? ওরা সঙ্গে আছে, ওদের ফেলে কি করে খেতে পারি আমি? সে রাত্রে তিনি রাগ করে আর কিছুই খেলেন না, উপবাসী রইলেন। বাড়ির মতো খাবার নিয়েও ছিল গুরুদেবের বিচিত্র খেয়াল। কোনো খাবারই একটানা বেশি দিন খেতেন না। বেশ চলছে, একদিন এক পণ্ডিত অতিথি এলেন, কথায় কথায় বললেন, আমাদের দেশে হবিষ্যান্নই একমাত্র উপযুক্ত আহার, শাস্ত্রে পুরাণেও সেই কথাই বলে। বলে কতকগুলি আখ্যান ও উপমার উল্লেখ করলেন। গুরুদেব মন দিয়ে শুনলেন। অতিথি চলে যেতে তিনি বললেন, ইনি যা বলে গেলেন ঠিক কথাই। আমাদের দেশ গরম দেশ। এ দেশে দেহ মন ঠিক রাখতে হবিষ্যান্নই একমাত্র আহার হওয়া উচিত। কাল থেকে আমাকে তাই দিও বৌমা। আমি কিছুকাল থেকেই স্পষ্ট টের পাচ্ছিলাম যা খাচ্ছি তা আমার দেহ ঠিক মতো নিতে পারছে না, অথচ বুঝতে পারছিলাম না কি করা যেতে পারে। এবারে ঠিক আহার্য বস্তুটির সন্ধান পাওয়া গেল। তখনই লোক ছুটল হাটে। কুমোরের ঘর হতে সদ্য পোড়া লাল মাটির মালসা এলো এক ঝুড়ি। এ বেলা ও বেলা হবিষ্যান্ন রান্না হয় নতুন নতুন মালসায়। গুরুদেব খেয়ে খুব খুশি, বললেন, এই এতদিনে ঠিকটি হলো। মাছ মাংস 7-5 জিনিস, এতে করে পাকযন্ত্রের উপর চাপ দেওয়া হয়, অপকারই ঘটে শরীরের। এই খাবার খেয়ে বেশ বুঝতে পারছি, কাল হতে খুব ভালো বোধ করছি আমি। কিছুদিন গেল, এলেন এক বিদেশি বন্ধু, বললেন, ডিম হচ্ছে আসল খাদ্য, ডিমে সব রকমেরই খাদ্যগুণ আছে। পরদিন হতে চাল কাঁচকলা সরে গেল, ডিম এলো। গুরুদেব কাঁচা কাঁচা ডিম ভেঙে পেয়ালায় ঢালেন, একটু নুন গোলমরিচ দেন, দিয়ে চুমুক দিয়ে খেয়ে নেন। রাতের খাবার দিনের খাবার এই একভাবে চলে। গুরুদেব ভালো বোধ করেন, বলেন, এই খাবারই চলবে আমার এখন থেকে। কয়দিন যেতে না যেতে এক অতিথি এলেন, আয়ুর্বেদে তাঁর বিশেষ অধিকার। বললেন, নিম পাতার রস সর্বরোগনাশক, রোজ কিছুটা করে খেলে শরীর সুস্থ না থেকেই যায় না। গুরুদেব শুরু করে দিলেন নিম পাতার রস খেতে। সে কি একটু আধটু? বড় একটা কাঁচের গ্লাস ভর্তি রস, সবুজ রঙের থকথকে রস দেখে আর নিম পাতার তেতো গন্ধে আমাদের গা গুলিয়ে উঠত। গুরুদেব তা হাতে নিয়ে চুমুক দিতেন যেন পেস্তা বাটা শরবত খাচ্ছেন। বলেন, জানিস কি ভালো জিনিস এটা? এ খেয়ে অবধি আমি এত ভালো বোধ করছি এমনটি কখনো করিনি। বেশি ডিম খাওয়া ভালো নয়,
বেশি কেন, ডিম একেবারেই খাওয়া উচিত নয়, বরং নিম পাতার রস খাবি রোজ কিছুটা করে। সেবাগ্রাম হতে একজন এলেন, বললেন রসুন খুব উপকারী, বিশেষ করে বৃদ্ধ লোকের পক্ষে। এতে হাত পায়ের বাতের বেদনা ইত্যাদি যায়, আরও বহু রকম উপকার হয়। বাপুজি রোজ রসুন খান। গুরুদেব শুরু করলেন রসুন খেতে, বাটা রসুনের ডেলা ডেলা বড়ি দুবেলা। এক বিদেশি ডাক্তার এলেন, তিনি জানালেন আগুনে সিদ্ধ করা রান্না তরকারি আমাদের যত সর্বনাশের মূল। আগুনের তাত লাগলেও কি খাদ্যের সকল গুণ নষ্ট হয়ে গেল, সবকিছু কাঁচা খাওয়া উচিত। পরদিন হতে আগের ব্যবস্থা পাল্টে গেল। গুরুদেব বললেন, তাই তো, এরা আমায় কেবল যা তা খাওয়াচ্ছে এতদিন ধরে, আজে বাজে 17 রকমের তরকারি, এ রাঁধতে বাড়তেও তো কম ঝঞ্ঝাট নয়, অথচ কি উপকার এতে? তার চেয়ে কাঁচা সবজি কেটে কুচিয়ে খাও, একটু নুন দাও, লেবুর রস দাও, ব্যাস, খেতেও সুস্বাদু, স্বাস্থ্যও ভালো থাকে। এখন থেকে আমি এই খাবো। তিনি নিজেই বলে দিলেন কি কি সবজি চাই। সেই সব কুচনো সবজি এলো মায় আলু পর্যন্ত। এই জিনিস কয়েক রকমেরই কাঁচা খাওয়া যায়, আলু লাউ কুমড়ো সে আবার কাঁচা খায় কি করে? গুরুদেব সব সবজি একটা বড় বাটিতে নিয়ে নুন লেবুর রস মিলিয়ে নিজে খেলেন খানিকটা, বাকিটা বাটিতে বাটিতে বেঁটে দিলেন স্নেহভাজনদের। আমার হাতেও দিলেন এক বাটি, বললেন তুমি মোটা হয়ে যাচ্ছ, এখন থেকে এই রকম খাবার খাবে, এতে মোটা হবার ভয় থাকবে না, যত ইচ্ছে খাও, পেটও ভরবে, আলাদা একটা শক্তিও অনুভব করবে। এসব তো গেল, কিন্তু সবচেয়ে মুশকিল হলো যখন এক গুজরাটি অতিথি এসে বললেন ক্যাস্টর অয়েলের ময়ান দিয়ে পরোটা বানিয়ে খেলে জীবনে আর ডাক্তার ডাকতে হয় না। গুরুদেবের খাবার সময় যারা ধারে কাছে থাকি সেদিন তাদের মধ্যে এক আতঙ্ক ছড়ালো। খাবার সময় তার কাছে উপস্থিত থাকা যেন একটা নিয়মের মতোই ছিল। গুরুদেব খেতেন, খেতে খেতে গল্প করতেন, মন হালকা থাকলে হাসি ঠাট্টাও জমত। কিন্তু ক্যাস্টর অয়েলের পরোটা শুরু হতেই কেউ আর আসি না সাহস করে গুরুদেবের খাবার সময়। প্রথম দিনই প্রমাদে পড়েছিলাম, যখন গুরুদেব মোটা পরোটার আধখানা ভেঙে হাতে তুলে দিয়ে বললেন, খা না, খেয়ে দেখ, অতি উপাদেয় এ। মনে কেবল এক ভরসা, শিগগিরই আবার আরেকজন এলেন বলে আর এক ধরনের খাবারের গুণ ব্যাখ্যা করতে। গুরুদেব কিন্তু খুব খুশি ক্যাস্টর অয়েলের পরোটা খেয়ে। বললেন, এই এতদিনে ঠিকটি হলো, যেমনটি নাকি আমি চাইছিলুম। 15 কি জানি কি ছিল গুরুদেবের মধ্যে, তাঁর কাছে গেলেই যেন তখনকার মতো একটা পূর্ণতা আসত প্রাণে। মানুষের মনের দ্বিধা দ্বন্দ্ব, সংশয় বেদনার্ত অন্ত নেই কোনো। এটা ওটা নিয়ে তোলপাড় হচ্ছে, হাবুডুবু খাচ্ছি। গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে পায়ের কাছে বসেছি, গুরুদেব হয়তো মাথাটা ধরে সস্নেহে নাড়া দিলেন। বহুবার বহুক্ষণে দেখেছি অমনি নরম হয়ে এসেছে ভিতরটা। বসে থাকতাম, 2-4টে সাধারণ কথাবার্তা বলতেন, আসবার সময় হাসি মুখে চলে আসতাম। কেন যে গিয়েছিলাম, কি কথা যে বলতে চেয়েছিলাম, কিছুই মনে থাকতো না আর। না বলা কওয়ার মধ্যেই একটা স্থির প্রশান্তি এসে যেত। তার কথাই ছিল মন্ত্র। একদিনের এক ছোট্ট ঘটনা, তখন আমি শ্রীভবনে থাকি, কলা ভবনের ছাত্রী। এক দুপুরে কি জানি কি এক অজ্ঞাত বেদনায় অন্তর টলমল হয়ে উঠল। বৈশাখের তপ্ত দুপুর, সেই গনগনে রোদ্দুরে গুরুদেবের কাছে ছুটে এলাম। গুরুদেব তখন থাকতেন উদয়নের নিচের ঘরে। সেই ঘরে টেবিলের উপর ঝুঁকে বসে লিখছিলেন। আমি গিয়ে প্রণাম করতেই তিনি বললেন, এই একটু আগে একখানা ছবি এঁকেছি দেখ, বলে টেবিলের দেরাজ টেনে একখানি ছবি বের করলেন। ছোট্ট ছবিখানি, নীল সবুজ সাদা রঙে মিলেমিশে কয়েকটা ঢেউ, যেন তুফান উঠেছে সাগর জলে, উত্তাল তরঙ্গ। গুরুদেব ছবিখানি দেখিয়ে বললেন, মানুষের বেলায়ও এমনি, কেবলই তরঙ্গ। তরঙ্গ আছে বলেই সে বেঁচে আছে। এই তরঙ্গ যেদিন থামবে, সেদিন জীবনেরও শেষ হবে। সে হবে তখন মৃত। মনে মনে চমকে উঠেছিলাম সেদিন তাঁর কথা শুনে। ভাবলাম গুরুদেব কি করে জানলেন আমার ঠিক সেই সময়ের মনের অবস্থা।
সেদিন হতে প্রতিটি তরঙ্গে তাঁর এই দিনের কথাগুলি স্মরণ করি। ত্রুটি বিচ্যুতিতে শাসন ছিল গুরুদেবের, কিন্তু ব্যথা সামলাতে পারিনি সে শুধু ঘটেছে একবারই জীবনে। বিকেলের দিকে গুরুদেব যেমন প্রায়ই যান উদয়নে, সেদিনও হেঁটে হেঁটে চলছেন পিছন দিকে হাত দুখানি জড়ো করে। যেমন আমিও চলি রোজ সঙ্গে সঙ্গে, তেমনি যাচ্ছি পাশে পাশে। কি যেন কি হয়েছে আজ গুরুদেবের, সকাল হতে থমথমে ভাব, একটুও কথা কইছেন না চলতে চলতে, বরং পা যেন জোরে জোরেই ফেলে চলেছেন কাঁকরের উপরে। উদয়নের কাছাকাছি আসতে বৌঠানরা এগিয়ে এলেন। ঠিক কি কথা সেদিনও শুনিনি, আজও জানি না, কিন্তু মনে হলো যেন গুরুদেব রাগ করেই বলে উঠলেন অনেকটা এই ধরনের কথা, পরের জন্য করা বৃথা। আর মনে হলো যেন আমাকেই ইঙ্গিত করলেন। মনে হতেই দুঃখে বুকটা মুচড়ে উঠল, পিছন ফিরেই এক ছুট লাগালাম। খেয়াল ছিল না কি করছি, কোথায় যাচ্ছি। ছুটতে ছুটতে আশ্রমের বাইরে একেবারে খোয়াইয়ের ধারে গিয়ে পড়লাম। আশাদি তখন শান্তিনিকেতনে শিক্ষকতার কাজ করেন। মাস কয়েক হলো আরিয়ামদার সঙ্গে বিয়ে হয়েছে, নতুন ঘরকন্না পেতেছেন, আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন। আশাদি আমাকে ওভাবে কাঁদতে কাঁদতে ছুটতে দেখে পিছু পিছু এসে আমায় জাপটে ধরলেন। আমি কাঁদছি তো কাঁদছি, সে কান্নার আর বিরাম নেই। আমার উপরে রাগ করলেন গুরুদেব? আমায় বললেন এ কথা? কাঁদতে কাঁদতে সন্ধে উতরে গেল। আশাদি বললেন, এবারে ঘরে চলো। আমি যাব না, কিছুতেই যাব না। বললেন, তাহলে আমাদের বাড়ি চলো। চারদিক অন্ধকার। উঠে আশাদির সঙ্গে তাঁর বাড়িতে এলাম। বেশ রাত হয়ে গেছে, খাবার ঘণ্টা পড়ে গেছে, আরিয়ামদা অপেক্ষা করছেন। আশাদি খাবার বাড়লেন, আমিও খেলাম। খেয়ে আশাদির কাছেই শুয়ে রইলাম। ওদিকে সন্ধে হয়ে আসতেই গুরুদেব উদ্বিগ্ন হয়ে উঠেছেন। রানী গেল কোথা? বনমালীকে পাঠালেন আমাদের বাড়ি খুঁজতে। আমি নেই। তখন মৃন্ময়ীতে আমাদের বাস। উনি আমি দুজন কেবল পরিবারে। সপ্তাহ 2 হলো উনি গেছেন কলম্বোতে। গুরুদেব যাবেন সিলনের আমন্ত্রণে, সঙ্গে যাবে অভিনয়ের দল। আগে হতে ব্যবস্থাদি করে রাখার জন্য ওকে চলে যেতে হয়েছে সেখানে। গুরুদেব আমাদের নিয়ে রওনা হবেন পরের সপ্তাহে। গুরুদেবের ব্যবস্থায় স্বামী যখন বাইরে কোনো কাজে যেতেন, আমি থাকতাম বোঠানের কাছে। কোনোদিন তাই কোনো অসুবিধে গায়ে লাগেনি আমার। গুরুদেব রাত 10টা পর্যন্ত বসে রইলেন উদয়নের বারান্দায়। জানেন আমি ঘুমোতে আসব উদয়নে। তখনও যখন এলাম না, গুরুদেব অস্থির হয়ে উঠলেন। আলুদাদের দিয়ে আশপাশ খোঁজাচ্ছিলেনই, এবারে বনমালীকে দিয়ে লণ্ঠন হাতে বাড়ি বাড়ি খুঁজতে পাঠালেন। খুঁজতে খুঁজতে বনমালী এলো আশাদির বাড়ি। শুনলাম গুরুদেব বসে আছেন এখনো। বড় লজ্জা হলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে বুঝতে পারছি। এ মুখ গুরুদেবকে আমি দেখাবো কি করে? বনমালীকে বললাম, আমি কাল সকালে যাব। বনমালী গিয়ে গুরুদেবকে খবর দিল। গুরুদেব আবার পাঠালেন বনমালীকে আমায় নিতে। বনমালীর সঙ্গে উদয়নে এলাম। শুনলাম গুরুদেব নিশ্চিন্ত হয়ে এইমাত্র শুতে চলে গেলেন। ভালোই হলো। আমি উদয়নের দোতলায় পুশুর ঘরে গিয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম। ভোর না হতে বনমালীকে গুরুদেব পাঠিয়ে দিলেন, রানী যেমন আছে তেমনই তাকে একবার আসতে বলো আমার কাছে। কোণার্কে ছিলেন গুরুদেব। আমি আসতেই উঠে 2 হাতে আমাকে কাছে টেনে নিলেন। গুরুদেব বলতে লাগলেন, কেন তুই এত ব্যথা পেলি? আমি তো তোকে কিছু বলিনি। তোকে বলতে যাবই বা কেন? হয়তো হবে কারো উপরে রেগেছিলাম, তোর উপরে সেইটে গিয়ে পড়ল। আমার এমন হয় আজকাল, একের উপরে রাগ করি, পরে গিয়ে অন্যের ঘাড়ে। গুরুদেবের সঙ্গে চা খেলাম। তিনিই ঢেলে ঢেলে দিলেন। চায়ের পরও ছাড়লেন না আমাকে, তাঁর পাশে বসিয়ে রাখলেন সারাদিন। 2খানি ছবি আঁকলেন পেন্সিল দিয়ে, অনেকখানি সময় নিয়ে। সন্ধ্যের কিছুটা আগে শেষ হলো ছবি। 2খানিই আমার হাতে তুলে দিলেন, বললেন, এই নাও। একটা আমার মুখ, রাগী রাগী ভাব, আর একটা তোমার মুখ, কেঁদে কেঁদে চোখ গাল ফুলিয়েছ কেমন। সত্যিই তাই, গুরুদেবের মুখই বটে, খুব সুন্দর হয়েছে। গুরুদেব নিজের পোর্ট্রেট নিজে বেশ আঁকতে পারতেন মন হতে। আর এখানা ঠিক আমারই মতো না হোক, ফোলা ফোলা চোখ গাল তো বটেই। হেসে ফেললাম দেখে।
গুরুদেব বললেন, চলো এবার রিহার্সালে যাই, সময় হলো। গুরুদেবের সঙ্গে রিহার্সালে এলাম উদয়নের বারান্দায়। সিলনের জন্য সাপ মোচন তৈরি হচ্ছে। ওই ফোলা ফোলা মুখ নিয়েই ইন্দ্রাণী সেজে বসলাম, সখীর দলে নাচলাম, আর ফাঁকে ফাঁকে অবসর সময়ে গুরুদেবের কাছে এসে বসে রইলাম। সবাই আমার মুখের দিকে যে তাকাচ্ছে, কেন, কি হয়েছিল, আমার সেসব কথা আর মনেই রইল না। গুরুদেবের স্নেহে সব ভেসে গিয়েছিল। 2 রানী, রানীদি আর আমি। গুরুদেব বলতেন, তুমি হলে 9 রানী, ও রানী হলো হয় রানী। নতুন নামকরণে খুশি হয়ে হাসি। গুরুদেব বলেন, তুমি তো 9 রানী বটেই, আর হয় রানী হলো সত্যিই রানী। ওর স্বামী প্রশান্ত, দেখো তো কত বড় কাজ করে, কত টাকা মাইনে পায়। আর তোমার স্বামী কি না, রবীন্দ্রনাথের সেক্রেটারি। আরে তুমি আবার রানী কি, তুমি 9 রানী। গুরুদেব কখনো বলতেন তুই, কখনো বলতেন তুমি আমাদের, যখন যে মনে থাকতেন আর কি। দিনে রাতে কাজে বিনা কাজে কতবারই না যেতাম তার কাছে। লিখছেন, গাইছেন, কি ছবি আঁকছেন, কথা যদি বা না বলতেন কখনো, মুখ তুলে তাকাতেন বা হাসতেন, কিছু একটা করতেনই। কিন্তু এবার 2-3 দিন পর পর কি যে হয়েছে, গুরুদেব কোনো সাড়াই দিচ্ছেন না। মৃন্ময়ের ভাঙা ভিত বাঁধিয়ে সুন্দর চাতাল তৈরি হয়েছে, এক কোণে ছাদ দিয়ে ঢাকা বসবার ব্যবস্থা। গুরুদেব সকালবেলা সেখানে বসে লেখেন, গিয়ে প্রণাম করে দাঁড়াই, গুরুদেব লিখতেই থাকেন, মুখ তোলেন না। ফিরে আসি, আবার কিছু একটা অজুহাতে কাছে যাই, হয়তো তখন সামনের দিকে তাকিয়ে আছেন, তো তাকিয়েই আছেন। ফিরে আসি, খাবার সময়ে যাই, নিঃশব্দে খাওয়া শেষ করেন, ফিরে আসি। ছটফট করি সারাদিন, মনে হয় আমিই বুঝিবা কোনো অপরাধ করে ফেলেছি। দুঃখে অভিমানে গুমড়ে উঠি। গুরুদেব কেন কথা বলেন না, কেন তাকান না, হাসেন না? এ কোন গুরুদেব? সেই গুরুদেব তো নন। কি হলো? কিছু জিজ্ঞেস করতেও ভয় হয়। সেদিন সন্ধেবেলা আর থাকতে পারলাম না। ভাবলাম দোষ যদি করে থাকি তো ক্ষমা চাইব তার কাছে। গুরুদেব কৌচে শুয়ে বই পড়ছিলেন। ধীর পায়ে কাছে গিয়ে গুরুদেব বলতে গিয়েই কেঁদে ফেললাম, তাড়াতাড়ি চোখে আঁচল চাপা দিলাম। গুরুদেব যেন বুঝলেন সব, বললেন, অভিমান করিস নে, ব্যথা পাস নে, তোদের আমি দূরে সরিয়ে রাখি নে, রাখতে চাইও নে। আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছি সব জায়গা থেকে। যাবার সময় তো হলো, কি হবে আর নিজেকে ছড়িয়ে রেখে? তৈরি হয়ে থাকি, সময় যখন হবে যেন সহজে চলে যেতে পারি। তাই বাঁধন সব আলগা করে রাখছি। আর কতকাল, অনেক তো হলো, অনেক করেছি, গেয়েছি। দুপুরবেলা কৌচে গা এলিয়ে বসে কোনো দিন বই পড়তেন, সেই হতো তাঁর বিশ্রাম। মাঝে মাঝে গিয়ে কাছে বসতাম। বিজ্ঞান, ভ্রমণ কাহিনী এসব বই তিনি পড়তে ভালোবাসতেন। কখনো কখনো আমাকেও বিজ্ঞান বোঝাতেন, যেন জল, হাওয়া, মাটি, আকাশ বিচরণ করাতেন। বলতেন, কোনো মেয়ে যখন বিজ্ঞানে ইন্টারেস্ট নেয় দেখে আমার খুব আনন্দ হয়। কখনো কারো ভ্রমণ বৃত্তান্ত বলতেন গল্প করে করে। জন্ম মৃত্যুর রহস্যও বোঝাতে চেষ্টা করতেন। বলতেন, কত রকমের মৃত্যু আছে সংসারে। একটা বিলিতি কাগজে পড়েছিলুম খানিক আগে, গরম জলের টবে বসে হাতের নাড়ি কেটে দাও, আস্তে আস্তে সব রক্ত বেরিয়ে গিয়ে শরীরটা ক্রমশ ঝিমিয়ে আসবে। কত সহজ মৃত্যু! জলে ডোবা মৃত্যুও সহজ, কেন যে লোকেরা ভীষণ ভেবে ভয় পায়। কথা হচ্ছে, সেই যে একটা অতল অন্ধকার, সেইটাকেই ভীষণ ভেবে ভয় পায়। নয়তো দম আটকে আর কয় মিনিট ছটফট করতে হয়, সে কিছুই নয়। ওটুকু মৃত্যু যন্ত্রণা যেরকম করেই হোক সইতে হবেই। বলেন, দেখ, আমি এক এক সময় কল্পনা করি যে আমায় একটা সাপে কামড়ালো। আচ্ছা বেশ, দেখতে দেখতে আমার সমস্ত শরীর ঝিমিয়ে এলো, তারপরে মৃত্যুটা পর্যন্ত অনুভব করতে পারি, অবশ্য কল্পনাতেই। কিন্তু বেশ জানি মৃত্যুটা কিছুই নয়।
একদিন দুপুরে খবরের কাগজ পড়ছিলেন, বললেন, জানিস আজ একটা মজার খবর বেরিয়েছে, বলে পড়ে শোনাতে লাগলেন। একটি 7-8 বছরের মেয়ে, জাতিস্বর, সে বলেছে গত জন্মে বৃন্দাবন পরিক্রমার সময় পায়ে হাড় ফুটে সেপটিক হয়ে মারা গিয়েছিল। সে নাকি মথুরায় চৌবেদের ঘরের বউ ছিল। পুলিশ ও পণ্ডিতের দল সবাই মিলে তাকে নিয়ে গেল মথুরায়। মেয়েটি পথ দেখিয়ে নিয়ে গেল সবাইকে। সদর দরে শ্বশুরকে দেখেই চিনল। শ্বশুরকে প্রণাম করে গটগট করে ভিতর বাড়িতে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। সেই মেয়েকে দেখলাম এবারে দিল্লিতে 25 বছর পরে। এতকাল বাদে মনে পড়ল এ কাহিনী। মনে হলো গুরুদেব আজ জীবিত থাকলে দৌড়ে গিয়ে বলতাম, গুরুদেব, সেই মেয়েটিকে, সেই চৌবে ঘরের বধূকে দেখলাম আজ। আর এক দুপুরে গুরুদেব কৌচে চোখ মুজে বসে আছেন, ডান হাতখানি কোলে এলানো, চেয়ারের হাতলের উপর কনুই ভর দেয়া বাঁ হাতখানি থুতনির নিচে। মৃদু মৃদু পা নাড়াচ্ছেন দেখে বুঝলাম ঘুমননি। কাছে গেলাম। গুরুদেব তেমনিভাবেই বললেন, আচ্ছা রানী, বল দেখি, ধর, তোর মৃত্যুর পরে, মরতে আমি তোকে বলছি নে, তবে মরতে তো হবেই একদিন। শুনেই হেসে ফেলি। গুরুদেবও হাসলেন, বললেন, তাহলে তোর মৃত্যুর পরে, অবশ্য মৃত্যুর পরে কিছু আছে কিনা জানি নে, ধর যদি কিছু থাকে, আর যদি কিছু পুণ্য করে থাকিস, সেই জোরে বিধাতা যিনি, তিনি যদি তোকে বর দেন যে এবারে পুরুষ কি নারী যা তোমার ইচ্ছে তাই হয়ে এই জন্মগ্রহণ করো, তাহলে তুই কোনটা বেছে নিবি? গুরুদেবের মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনিও আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি ভাবলাম, ভেবে বললাম, মেয়ে হয়েই জন্মাবো। গুরুদেব বললেন, ভালো করে ভেবে বল। ভালো করে ভাবলাম, বললাম, মেয়েই হব গুরুদেব। গুরুদেব সোজা হয়ে বসলেন, বললেন, অবাক করলি আমায়। নারী জন্মে এমন কি পেলি তুই? আপন মনে যেন বলে যেতে লাগলেন, সুখ, সৌভাগ্য, কর্ম, যশ কত সীমাবদ্ধ, কোনো দিকেই তো তোদের মুক্তি নেই, তবু বলবি মেয়ে হয়েই জন্মাই যেন। কিসের জন্য? কি সুখ পেয়েছিস নারী জন্মে? আমায় ভাবনায় ফেললি যে। মেয়েদের কাজে এত বাধা বিঘ্ন, তাদের আছে ঘরকন্যা, আছে মাতৃত্বের গৌরব। যে যাই হোক না কেন, এসবের হাত হতে কোনো মেয়ের রেহাই নেই। আমি একে খারাপ বলছি নে, এরও একটা দাম আছে, কিন্তু কোনো মেয়ে তার প্রতিভায় 10 জনের একজন হয়েছে খুব কম দেখা যায়। এটা মানতেই হবে, পুরুষ ও মেয়েদের বিল্ড সব দিক হতেই আলাদা। পুরুষের ব্রেন, তার শক্তি ঢের বেশি মজবুত। ধর না কেন, আমি যদি আমি না হয়ে আমার দিদি হতুম, তবে কি আমি এই আমি হয়ে উঠতে পারতুম? দিদিও তো লিখতেন, প্রতিভা ছিল তাঁর। তিনি থেমে গেলেন। সংসারের বাধাবিঘ্ন ছেড়ে দে, তা না হলেও মেয়েদের ব্রেন এতটা কাজ করতেই পারে না। তবু বলবি তুই মেয়েই হবি? বললাম, হুঁ। আরও কত কথা। কেন যে তিনি এত সব কথা বলতেন কি জানি, কিছুই বুঝতাম না তখন। কখনো বা রাত্রিবেলা বাইরে খোলা আকাশের নিচে বসে থাকতেন, বলতেন গ্রহ নক্ষত্রের কথা, বলতেন আকাশের কথা, বলতেন আরও উপরে তারও উপরের কথা। আজ ভাবি, এখন যদি শুনতাম আবার তাঁর মুখে ওই সব কথা, হয়তোবা বুঝতাম কিছুটা। 16 কারো সামান্যতম সেন্টিমেন্টেরও গুরুদেব মূল্য দিতেন অনেকখানি। তখন গুরুদেব রোগশয্যায়। রাশি রাশি চিঠি আসে রোজ, পড়ে শোনানো হয় বেছে বেছে। গুরুদেবের ভাবনা জাগে বা ব্যথিত হন এমন সব চিঠি সম্বন্ধে সাবধানতা নেওয়া হতো। সহজ সুন্দর চিঠিগুলিই শোনানো হতো তাঁকে। কখনো বা 2-1টি হাসি কৌতুকের চিঠিও পড়া হতো তাঁর শারীরিক অবস্থা বুঝে। অনেকেই গুরুদেবের অসুখের খবরে নানা বিধানপূর্ণ চিকিৎসার উপদেশ দিয়ে চিঠি লিখতেন, তার কাছে আনা হতো না বড়। একদিন বাংলাদেশের কোনো এক গ্রাম হতে এক প্রৌঢ়া ধাত্রীর চিঠি এলো আঁকা বাঁকা অক্ষরে। গুরুদেবের অসুখ শুনেছেন,
তাই লিখে পাঠিয়েছেন এই পাঁচনটা বানিয়ে দুবেলা খেলে ভালো হয়ে যাবেন। পাঁচন তৈরি করতে অমুক গাছের পাতা, অমুক গাছের ছাল, অমুক লতার শিকড়, সে প্রায় গোটা 50 নাম। সেক্রেটারি হেসে হেসে সে লিস্ট পড়ে শোনালেন। পরে অন্য চিঠিও পড়লেন। সেক্রেটারি চলে যেতে গুরুদেব বললেন, কাগজ কলম দাও। সেই সময়টায় লিখতে বা পড়তে গেলে গুরুদেব খুব দুর্বল বোধ করতেন। শরীর আরও অসুস্থ হয়ে পড়ত ওইটুকু পরিশ্রমেই। কিন্তু গুরুদেব এমন গম্ভীর সুরে কাগজ কলম চাইলেন, না দিয়ে উপায় ছিল না, দিলাম। দেবার সঙ্গে সঙ্গে গোপনে খবর পাঠালাম, রথিদা সেক্রেটারি ওদের এক্ষুনি একবার আসতে। উনি ত্রস্তে ব্যস্তে এলেন। গুরুদেব চিঠি লিখছেন দেখে ছুটে কাছে গেলেন। বললেন, আপনি কেন লিখছেন গুরুদেব? দিন আমিই লিখে দিই, কাকে লিখতে হবে বলুন। গুরুদেব বললেন, না, এই চিঠির জবাব আমি নিজের হাতে দেব। গুরুদেবের স্বাস্থ্যের কথা ভেবে সকলেরই আতঙ্ক। গুরুদেব বললেন, কোন এক অজানা গাঁয়ের অচেনা মেয়ে আমার অসুখের খবর পেয়ে উতলা হয়ে ওষুধ লিখে পাঠিয়েছে, কি না আমি ভালো হব। কত মমতা! তোরা কারো সেন্টিমেন্টের মূল্য দিতে জানিস নে। শেষে সবাই মিলে তাকে বুঝিয়ে কথা দেন যে এক্ষুনি খুব ভালো করে চিঠি লিখে মহিলাকে পাঠানো হবে। তখন গুরুদেব তাঁদের কথায় রাজি হলেন, মেনে নিলেন চিঠি সেক্রেটারিই লিখে পাঠাবেন। কুলবধূ অপরাজিতা দেবী গৃহকোণে বসে লুকিয়ে কবিতা লিখে পাঠান গুরুদেবকে ছদ্মনামে। গুরুদেব কত যত্নে তার সেই আবরণটি রক্ষা করে রাখতেন। গৃহকোণের বধূ কবিতা লিখে পাঠান, গুরুদেব দেন তার জবাব কবিতায়, প্রবাসীর পাতায় পাতায়। কোনোদিন জানতে চাননি কে এই বধূ। রোগশয্যায় সেই বধূ এসেছিলেন স্বামীকে নিয়ে গুরুদেবের কাছে। স্বামী বললেন গুরুদেবকে, যদি তিনি অপরাজিতা দেবীকে দেখতে চান তবে আজ দেখতে পারেন। গুরুদেব কিছু বললেন না, চুপ করে রইলেন। যে বধূ তাঁর মনে ঘরের কোণে বসে লুকিয়ে তাঁকে কবিতা লিখেছে, সে বধূকে বাইরে নিয়ে আসতে তাঁর মন চায়নি সেদিন। কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারলেন কে সেই বধূ। সেবার কি একটা উৎসব উপলক্ষে নতুন নতুন নাচ গান হবে, যেমন হয় প্রতিবার। তখনকার দিনে নাচের সঙ্গে নতুন নতুন গানের জন্য ভাবনা ছিল না কখনো। গুরুদেবকে আবদার করলেই হতো, অমুক তালের নাচ শিখেছি, গান চাই, সঙ্গে সঙ্গে গান তৈরি হয়ে যেত। কখনো বা পুরনো গানের সুরও বদলে দিতেন তালে তালে নাচবার মতো করে। যেমন দিলেন একবার, আর নাই রে বেলা নামলো ছায়া ধরণীতে, বা কেন বাজাও কাঁ কোনো কন কন কত ছল ভরে। তাছাড়া তখন যে কোনো উৎসব অনুষ্ঠানে মুঠো মুঠো নতুন গানের হরির লুট পড়ত, এ তো সবাই জানে। সেবার ঠিক হলো, বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা। কবিতাটি নাচে ফোটাতে হবে, একটু নতুন রকম হবে। বড় কবিতা, একটি পূর্ণ গল্প। ঠিক হলো কবিতাটি আগে আবৃত্তি করে পরে নাচ হবে। কিন্তু আবৃত্তি করবে কে? গুরুদেব বললেন, তুই করবি। জীবনে আমি কখনো আবৃত্তি করিনি, জানি আবৃত্তির কণ্ঠ আমার নয়। গুরুদেব বললেন, আমি শিখিয়ে দেব, আয় বই নিয়ে। ভয় ভয় বলি, যদি না পারি? গুরুদেব বললেন, সে ভার আমার, আমি দেখব তা। বই নিয়ে এলাম তার কাছে। তিনি কবিতার উপরে মাত্রা দিয়ে দিয়ে দাগ কেটে দিলেন, পড়ে শোনালেন, পড়িয়ে শুনলেন, বললেন, এবারে মুখস্থ করে ফেল, আর রোজ একবার করে আমায় শোনাতে থাক। সবাইকে লুকিয়ে রোজ গুরুদেবকে একবার দুবার কবিতা আবৃত্তি করে শোনাই, আর সন্ধে চলে নাচের রিহার্সাল। গুরুদেব দেখে দেখে বললেন একদিন, ঠিকই তো হচ্ছে, ঘাবড়ে গিয়েছিলি কেন মিছে? গুরুদেব খুশি হয়েছেন, আর কি চাই। উৎসবের রাত এলো। সিংহসদনে স্টেজ সাজানো হয়েছে। আমরা মেয়েরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি কে কী রঙের শাড়ি পরব, কোন ধাঁচে চুল বাঁধব, হাতে কোন দেশের বালা থাকবে। কথা হলো যে যার বাড়ি হতেই সেজে আসব। সেদিন দুপুর থেকে গুরুদেবের কেমন জ্বর জ্বর ভাব হতে হতে বিকেলের দিকে জ্বর এসেই গেল।
আমার মন খুব খারাপ হয়ে গেল, সব উৎসাহ দমে গেল। নতুন নাচ, প্রথম আবৃত্তি, গুরুদেবী যদি না শুনলেন, না দেখলেন, তবে কাকে শোনাবো, দেখাবো? উৎসব বন্ধ হবে না, যা ঠিক হয়ে আছে তা হবেই। সন্ধেবেলা ঘর হতে সেজে তৈরি হয়ে গুরুদেবকে প্রণাম করতে গেলাম। তিনি আজ যেতে পারবেন না সিংহসদনে, কিন্তু তাঁকে প্রণাম না করে আমি যাই কেমন করে? শ্যামলীতে ঢুকতে গিয়ে দেখি সামনের খোলা আঙিনায় কৌচে বসে আছেন গুরুদেব। দেহ যেন এলিয়ে দেওয়া, ঘুমের ভাব। গাঙ্গুলি মশাই গুরুদেবের কৌচের পিছন দিকে দাঁড়িয়েছিলেন, ইশারায় জানালেন গুরুদেব ঘুমোচ্ছেন। পা টিপে টিপে গুরুদেবের পায়ের কাছে ভুঁইয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম, করে তেমনি পা টিপে টিপে চলে এলাম। সিংহসদনে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমাদের আইটেম সকলের শেষে। আমি ভিতরে না ঢুকে স্টেজের পিছনে বাইরে খোলা আকাশের নিচে ঘুরছি আর ভাবছি কেন আমি আবৃত্তি করতে রাজি হলাম। যতই একটার পর একটা প্রোগ্রাম শেষ হয়ে আসছে, ততই বুক দ্রুততর দুরু দুরু করছে। কি জানি কি হলো, কিছুতেই থামে না তা। খুবই কি ঘাবড়ে গেছি? তবে প্রোগ্রামের শেষ আইটেম এসে গেল, সময় নেই, একা উঠে আসতেই হলো স্টেজে। কোন দিকে যে তাকিয়েছিলাম জানি না, হয়তো কোনো দিকেই তাকাইনি, দৃষ্টি ছিল সোজা দর্শকদের মাথার উপর দিয়ে দূরে পিছনে অন্ধকার জায়গা যেখানটা জুড়ে, সেখানটায়। আবৃত্তি করে গেলাম। শেষ লাইন শেষ হতেই সর্বপ্রথম সাধু সাধু বলে উঠলেন যিনি, তিনি গুরুদেব। দেখি স্টেজের সামনে কৌচে বরাবর যেখানে বসেন সেইখানে বসে আছেন গুরুদেব। খুশিতে উপচে উঠল প্রাণ, মনে হলো স্টেজ হতে লাফিয়ে পড়ে তাঁর পায়ের কাছে হাঁটু গেড়ে বসি। পরে শুনলাম গল্প। গাঙ্গুলি মশাই বললেন, সন্ধ্যের সময় আপনি তো প্রণাম করে চলে গেলেন, খানিক পরে গুরুদেবও জাগলেন। বললাম, এইমাত্র রানী দেবী আপনাকে প্রণাম করে গেলেন। শুনে বললেন, রানী চলে গেছে? বললাম, হ্যাঁ, এতক্ষণে সিংহসদনে পৌঁছেও গেছেন। গুরুদেব বললেন, গাড়ি আনতে বলো। গুরুদেব মোটরে করে সিংহসদনে চলে এলেন। গুরুদেব আসবেন না সবাই জানে, তাকে দেখে তো সকলে অবাক। তাড়াতাড়ি ছুটোছুটি করে তাঁর কৌচ নিয়ে আসা হয় উত্তরায়ণ হতে, সে এক হৈ হৈ ব্যাপার। আমি এসব কিছুই জানতে পারিনি, প্রথম থেকেই বাইরে ছিলাম। গাঙ্গুলি মশায়ের কাছে যত শুনি তত চোখ ভিজে ভিজে ওঠে। আমার নীরব বেদনাটুকু গুরুদেবকে সেদিন বিচলিত করেছিল নিঃশব্দে মাটিতে প্রণাম রেখে চলে আসায়। এত দরদ এ কেবল তাঁরই ছিল। আরও একদিনের ঘটনা। ঘটনা তো সব ছোটই, কিন্তু তাঁর কাছে তা কত বড় রূপ নিত তাই বলতেই বলছি এসব। সেই যেবারে শ্যামলীতে গেলেন, বললেন, এবার মেলা থেকে আমায় কিছু মাটির ঘটিবাটি কিনে দে দেখি, শ্যামলী সাজাবো। আমি যত রকমের যত গড়নের পারলাম মেলা ঘুরে ঘুরে লাল কালো মাটির ঘড়া ঘটি সরা বাটি পিদিম পুতুল কিনে শ্যামলীতে জড়ো করলাম। কিছু সাজিয়ে কুলুঙ্গিতে রাখলাম, কিছু ছবি আঁকার টেবিলে তুললাম, জল তুলি থাকবে, রঙ্গোলার কাজে লাগবে, আর বাকিগুলো সারা শ্যামলীতে ছড়িয়ে দিলাম নানা রঙের ফুল সাজিয়ে। গুরুদেব বললেন, বাহ, কোণে কোণে শ্যামলীতে যেন ফুল ফুটে আছে, এই তো চেয়েছিলুম আমি। কিছুদিন বাদে দেশে না কোথায় যেন গেলাম আমি, দিন কয়েকের জন্য। কেউ আর তেমন করে টাটকা ফুল সাজায়নি, সময় মতো জল বদল করেনি। শুকনো ফুল কোনায় পড়ে পড়ে থাকে। গাঙ্গুলি মশাইকে গুরুদেব একদিন বললেন, এগুলো সরিয়ে নাও এখান থেকে। গাঙ্গুলি মশাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, ঝকঝকে তকতকে ঘর ভালোবাসেন। আমি ফিরে আসতে সেগুলো সব আমার কাছে চালান করে দিলেন। বললেন, নিন, গুরুদেবের শখ মিটে গেছে, আর দরকার নেই এসবের। রেখে দিলাম তুলে ঘড়াগুলো ঘরে, সারা বছরে সংসারের নানা কাজে লাগতে পারে ভেবে। তারপর বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন গাঙ্গুলি মশাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন, বললেন, আপনার কাছে সেই ঘড়াগুলো আছে তো? দিন না শিগগির বের করে। ভেবেছিলাম কর্তার শখ মিটে গেছে, তাই ফিরিয়ে দিয়ে গিয়েছিলাম। আজ খেয়াল হয়েছে, জিজ্ঞেস করলেন, সেগুলো কোথায়? বললাম, রানী দেবীকে ফিরিয়ে দিয়েছি। শুনে সে কি রাগ, দিন তাড়াতাড়ি, না নিয়ে গেলে শান্তি নেই। হাঁড়ি ঘড়াগুলো বের করে দিলাম। গাঙ্গুলি মশাই, মহাদেব, বনমালী সবাই হাতে হাতে নিয়ে চলল। পিছনে পিছনে আমিও চললাম। দৌড়ের কাছাকাছি যেতে শুনতে পেলাম গুরুদেব গাঙ্গুলি মশাইকে বলছেন, কোন আক্কেলে তুমি এগুলি রানীকে ফিরিয়ে দিতে গেলে?
আমি সরিয়ে নিতে বলেছিলুম, তোমার জঞ্জাল সহ্য হয় না, বাড়ির পিছনে গর্তে ফেলে দিলেই তো পারতে। রানীকে ফিরিয়ে দিলে কেন? বেচারা শখ করে কিনে দিয়েছিল, সে কি ব্যথাটাই না পেল এতে। ভিতরে আর ঢুকলাম না, নিঃশব্দে পিছিয়ে সেখান হতেই ফিরে চলে এলাম। সেদিন হাঁড়িগুলো ভাঁড়ার ঘরে তুলে রাখতে রাখতে হয়তো একটু ব্যথা বেজেছিল বুকে, কি বাজেও নি, খেয়াল করিনি। গুরুদেবের কথা শুনে দু চোখ ছেপে জল এলো। ব্যথার কি আনন্দের আজও জানি না। 17 বলেছি আগে যে অবাধ গতি ছিল সকলের গুরুদেবের কাছে। ক্ষণে ক্ষণে লেখা বন্ধ করে কথা বলছেন, আবার সেই অর্ধ সমাপ্ত কথা থেকে লেখা লিখে গেছেন। ভাবের বিন্দুমাত্র এদিক ওদিক হতো না। গুরুদেবও বলতেন, দেখো লেখাটা যেন আমার বড় গিন্নি, 8 পৌরে, সে সবসময় সকলের সামনেই বের হয়, কোনো দ্বিধা সংকোচ নেই। ছবি হলো আমার ছোট গিন্নি, তাকে একটু তোয়াজ করলেই সে ভোলে। কিন্তু আমার মেজ গিন্নি, আমার গান, সে যখন আমার কাছে আসে তখন কাউকেই সে সইতে পারে না, বড় অভিমানী। কেউ এলো কি অমনি সেজে কোথায় অদৃশ্য হয়ে গেল, কত সাধ্য সাধনা করে তবে আবার ফিরিয়ে আনতে হয় তাকে। তাই দেখতামও, গুরুদেব যখন গানে সুর দিতেন তখন কেউ কাছে গেলে সুর কেটে যেত। বড় কষ্ট হতো তাঁর। গানে সুর দেবার সময় ধারে কাছে কেউ থাকলে চলবে না। সুর দেওয়া হয়ে গেলে সেই মুহূর্তে ডেকে পাঠাতেন হাতের কাছে যে গাইয়ে পেতেন তাকে। তাড়াতাড়ি সে সুর অন্য কণ্ঠে দিয়ে দিতে না পারলে বিপদ ঘটত, নিজের দেওয়া সুর তিনি নিজেই ভুলে যেতেন। আর ছবির বেলায় চৌরঙ্গিতে সেই যে ছবি আঁকার সময় তার কাছে কাছে থাকতাম, সেই হতে আমাকে গুরুদেবের অভ্যেস হয়ে গিয়েছিল। অন্য একজন কেউ সেখানে আছে বলে মনে হতো না, তাঁর ভাবে কাজে বিঘ্ন ঘটত না। শেষে এমন হয়ে গিয়েছিল, ছবি আঁকতে মন হলেই আমাকে ডেকে পাঠাতেন, আমি পাশে দাঁড়িয়ে হাতের কাছে রং তুলি এগিয়ে দিতাম। আমারও কেমন যেন জানা হয়ে গিয়েছিল, কাগজের আকার ও নমুনা দেখেই বুঝে নিতাম এতে কি আঁকবেন। বুঝে নিতাম এ ছবি প্যাস্টেলে আঁকবেন কি পেন্সিলে রাখবেন, টেম্পারা করবেন কি লিকুইড রং লাগাবেন, সব বুঝে ফেলতে পারতাম। আর সেই বুঝে সেই সব রঙের শিশি এগিয়ে ধরতাম। গুরুদেব যখন ছবি আঁকতেন এত দ্রুত তাঁর মন চলত যে কোন রঙে তুলি ডোবাচ্ছেন দেখে নেবার সময় হতো না। পাশে যা রং আছে তাতেই তুলি ডুবিয়ে কাগজে পোঁছ লাগাতেন। এমন যে সুন্দর ঢলঢলে মুখখানি দিয়ে হলদে শাড়ির ঘোমটা দেবেন তিনি বলছিলেন, কালো রঙে একেবারে একাকার হয়ে যেত। দিনান্তের আকাশের লাল ছটা সবুজে ঢাকা পড়ত, পলকে ঘটত তা, দেখে দুজনেই হেসে উঠতাম। তারপর সেই ছবিকে ফিরে আবার ধাতে আনা সে ছিল এক ব্যাপার। সেই জন্যেই সাবধান থাকতাম আমি। আকাশ যখন হচ্ছে তখন আকাশের রঙগুলিই রাখতাম কাছে, বাকিগুলি সরিয়ে ফেলতাম। আবার মুখ যখন আঁকতেন সিপিয়া, ব্রাউন, ইয়েলো কালারের শিশিগুলিই এগিয়ে দিতাম। এ অভ্যেসের কথা দেখতে দেখতে ঠিক হয়ে গিয়েছিল নজর। পাহাড়ে গেলেন, সেখানে হরেক রঙের পাহাড়ি ফুল। একবার সেই সব রঙিন ফুলের পাপড়ি ঘষে ঘষে ছবি আঁকলেন অনেকগুলি। এঁকে কি খুশি গুরুদেব! অনেককে দিয়েছিলেন সেবারকার সেসব ছবি। বেশিরভাগ রঙই তার উবে গেল পরে, কেবল হলুদ সবুজ এমনিতর দুটো একটা রং থেকে গেল টিকে। তা হোক, তখন সেই সময় ছবি আঁকবার কালে তার যে আনন্দ দেখেছি ফুলের রং নিয়ে, তা বর্ণনাতীত। ছবি আঁকবার সময় গুরুদেবের ব্যস্ততা ছিল দেখবার মতো। আমরা ছবি আঁকি জল রঙে, জল রং শুকোতে সময় নেয়, কিন্তু গুরুদেবের সময় নেই রং শুকিয়ে রং দেবার। রঙের উপর রং লাগাতে হয়, তবে তো ছবি হয়। অনেক রং ব্যবহার করে করে শেষে পেলিকান স্পিরিট রঙই পছন্দ হলো গুরুদেবের। স্পিরিট রং কাগজে লাগাতে না লাগাতে শুকিয়ে যায় হাওয়ায়। ছোট ছোট রং ভরা শিশিগুলি রাশি রাশি ফেলা থাকতো, সেই রঙেই ছবি আঁকতেন বেশিরভাগ। দৈবাত যদি বা জল রঙে ছবি আঁকলেন কখনো, থেকে থেকে হাতের তেলও ছবির উপরে চেপে ধরতেন, বলতেন, বলতো কি করছি। বলতেন, হাতের তেলোটা গরম থাকে কি না, তাই ছবির উপর চেপে ধরছি, তাড়াতাড়ি রঙটা শুকিয়ে যাবে। রঙিন পেন্সিলে আঁকা ছিল আরও বিড়ম্বনার। কাগজের উপরে পেন্সিলের দাগ কাটতে একটা নির্ধারিত সময় লাগে, কিন্তু গুরুদেবের সে অবসর নেই। হয়তো গাছের গুঁড়িতে দাগ কাটছেন, মন ততক্ষণে চলে গেছে গাছের আগ ডালে।
অত দ্রুত গতিতে পেন্সিলে ভর সইবে কেন? পটাপট শীষ ভাঙত, আর ছুরি দিয়ে একই রঙের এক এক গোছা পেন্সিল কাটতে কাটতে হয়রান হয়ে পড়তাম। গুরুদেব বলতেন তিনি নাকি রং কানা, বিশেষ করে লাল রংটা নাকি তার চোখেই পড়ে না। অথচ দেখেছি অতি হালকা নীলও তার চোখ এড়ায় না। একবার বিদেশে কোথায় যেন ট্রেনে যেতে যেতে তিনি দেখেছেন অজস্র ছোট ছোট নীল ফুল ফুটে আছে রেল লাইনের দুধারের ঘাসে। গুরুদেব বলতেন, আমি যত বৌমাদের ডেকে ডেকে সে ফুল দেখাচ্ছি তারা তা দেখতেই পাচ্ছিলেন না। আমি অবাক হয়ে যাচ্ছিলুম, এমন রঙও লোকের দৃষ্টি এড়ায়। দেখেছি গুরুদেবের ছবিতে লালের প্রাচুর্য, তবু নাকি লাল রং তার চোখে পড়ত না। আর নীল রং দেবার বেলায় কত কার্পণ্য করতেন। সে কথা বলাতে কয়েকটা ছবিতে নীল রং ঢেলে দিলেন, যেন জোর করেই লাগালেন রং। কত সময় তার হাতে কাগজ পেন্সিল দিয়ে সামনে পোজ দিয়ে বসতাম, বলতাম আঁকুন আমাকে। 1 মিনিটের বেশি চুপ করে বসতে হতো না, তারই মধ্যে পেন্সিলের লাইন ড্রয়িং হয়ে যেত। তারপর চলতো তার উপরে রঙের পরে রঙের ঢালাঢালি। হতে হতে ছবিতে আমার মুখ একবার এক এক মূর্তি ধরত। একবার তো চুলের কালো রং তুলি হতে টপ টপ মুখের উপরে পড়ে গেল, সেই কালো রং ঘষে মেজে আকার বদলাতে বদলাতে গোঁফওয়ালা ভোজপুরি দারোয়ান হয়ে গেল। গুরুদেব আমি দুজনেই হেসে উঠলাম। গুরুদেব বললেন, তোর মনে গর্ব হওয়া উচিত, দেখ তো আমি কত রূপে দেখছি তোকে। ছবি আঁকতে আঁকতে ছবির সঙ্গে কথা কইতেন কত। কি গো, মুখ ভার করে আছো কেন? আর একটু রং চাই তোমার? সবুজ রংটা তোমার পছন্দ হলো না বুঝি? আচ্ছা এই নাও লাল। দেখো তো কত করে তোমার মন পাবার চেষ্টা করছি, তবু তোমার চোখ ছলছল করছে। তা থাকো ছলছল চোখেই, আমি আবার একটু জল ভরা চোখই ভালোবাসি দেখতে। কত যে মজা লাগতো আমার। ইচ্ছা করেই চোখ মুখের এমন ভঙ্গি করতেন, তা দেখে আরও মজা পেতাম, আরও হাসতাম। আজ ভাবি সেসব দিনের কথা, ভাবি এমন করে কথা কইতে না পারলে কি ছবিও কথা কয়ে ওঠে? কত খেয়ালি ছিল গুরুদেবের। বলতেন, আচ্ছা তোরা যে আলপনা দিস, একটা থেকে আরেকটা রিপিট করিস, তা কেন হবে? টেবিলে একটা বাটির মতো ফুলদানি ছিল, ফুল ছিল না তাতে। সেই জলে বনমালীকে দিয়ে একটু তেল আনিয়ে 1 ফোঁটা ফেলে দিয়ে দেখছিলেন আপন মনে। বললেন, এই দেখ, জলের উপরে তেলটা বাড়তে বাড়তে ছড়াতে ছড়াতে কত ভঙ্গি, কত আকার নিল, কত রেখা পড়ল। কই একটুও তো তাল কাটল না। আলপনাও হবে ঠিক এমনি, রেখার সামঞ্জস্যে বাড়তে বাড়তে চলবে তা। নিজে কালি কলম দিয়ে আঁকলেনও নকশা কয়েকটা। ছবি আঁকাটা ছিল যেন তার একটা খেলা, লেখার মাঝে মাঝে যেন নিঃশ্বাস ফেলে হালকা হওয়া। দেখেছি সারাদিন লিখেই চলেছেন, লিখেই চলেছেন, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, লেখার খাতা সরিয়ে সেই আবছা আলোতেই এক মনে একখানা ছবি এঁকে ফেললেন। অবনীন্দ্রনাথ বলতেন, রবি কাকার ছবি তো নয়, যেন আগ্নেয়গিরির ভলকানিক ব্যাপার এক একটা, না বেরিয়ে এসে উপায় নেই। গুরুদেব শুনে হাসতেন, বলতেন, দেখ প্যারিসে যখন ওরা আমার ছবির এক্সিবিশন করলো, ওখানকার ক্রিটিকরা বললেন, আশ্চর্য, আমরা যা খুঁজে পাওয়ার চেষ্টা করে মরছি, তুমি দেখছি তা পেয়ে বসে আছো। গুরুদেব বলতেনও, আমার ছবি আঁকতে এত ভালো লাগে, অথচ আমায় এরা ছবি আঁকতে সময় দেবে না, কেবলই ফরমাশ করবে এটা লেখো ওটা লেখো। কতবার এমনও হয়েছে গুরুদেব দিনে 2-3 খানা বড় বড় ছবি এঁকে ফেলেছেন। বলতেন, আমি যদি সত্যি সত্যিই আর্টিস্ট হতুম, তবে দিনরাত এই নিয়েই পড়ে থাকতুম। ড্রয়িং তিনি শেখেননি কখনো, হাত পায়ের গড়নে তাই খুঁত থাকতো ছবিকে। নন্দদাকে একদিন বললেন, নন্দলাল, আমায় কতকগুলি নানা ভঙ্গির হাত পায়ের ড্রয়িং করে দিও তো একটা খাতায়, দেখে দেখে আঁকব। নন্দদা একটা খাতা ভরে দেশি বিদেশি পুরাতন ছবি মূর্তি হতে বহু রকম হাত পায়ের ড্রয়িং করে এনে দিলেন। গুরুদেব ছেলে মানুষের মতো, পাছে অন্য কেউ দেখে ফেলে, লুকিয়ে লুকিয়ে সে খাতা বের করে দেখেন একবার দুবার, আবার তাড়াতাড়ি দেরাজে ঢুকিয়ে ফেলেন। কিন্তু তাঁর ছবিতে রঙে রেখায় মুহূর্তে কোথায় যায় সেই ডেলিকেট ড্রয়িং, কোথায় বা সেই কোমল ভঙ্গিমা হাতের? আগ্নেয়গিরির আগুন ছিটকে বের হবার মুখে সেসব তলিয়ে যেত। ছবি আঁকার সময় সে যেন একটা প্রলয়, প্রলয়ের শেষে যে রূপ নিত ছবি, তা শান্ত সমাহিতের।
গুরুদেবের ছবি আঁকা তাই দেখবার মতো ব্যাপার ছিল। এই তোড়ের মুখে কত অদ্ভুত সৃষ্টি করেছেন, কত জীব জানোয়ার, কত রেখার ছন্দ, কত রঙের বিন্যাস। গুরুদেবের প্রতিটি ছবি তার নিজের নিজের কথা কয়। সে কথা শুনে গেঁথে রাখলে গ্রন্থ হয়। এটুকুতে তার কত বলবো। রোগশয্যায়ও যখনই একটু উঠে বসতে পেরেছেন ছবি এঁকেছেন। দূরে আকাশের গায়ে গাছের মাথা ডালপালা মেলেছে, দেখে দেখে বলতেন, দেখ কেমন মনে হচ্ছে না, বিরাট একটা জন্তু, যেন অনেকটা ঘোড়ার মতো, তার উপরে যেন বিরাট এক মানুষ বসে আছে, দে না একটা কাগজ পেন্সিল, আঁকি ছবি। বলতেন, দেখ ওই গাছ যেন একটা হাঙরের মতো, হাঙরের মুখ কিরকম বলতো, একটা ছবি আঁকা যায় তাহলে ওই রকম। আচ্ছা এনসাইক্লোপিডিয়াটা আন। হাঙরের মতো জীব বিশেষের মুখ দেখে ওই গাছের সঙ্গে মিলিয়ে একটা অদ্ভুত জীব সৃষ্টি করলেন ক্রেয়ন পেন্সিলে এঁকে। যখন ছবি আঁকতে পারতেন না, দূরের গাছে ছবি দেখতেন, বলতেন, আজকাল আমি গাছের ডালে নানা রকম ছবি দেখতে পাই, এটা আমার আগে ছিল না। কবিতা লেখার সময় গুরুদেবের এক ভঙ্গি, সে বেশ সহজ সুন্দর গম্ভীর উদাস ভঙ্গি, কোনো ভয় ভাবনা হতো না কাছে যেতে। কিন্তু গল্প লেখার সময় বেশিরভাগ, অবশ্য শেষ দিকেরই কথা এসব, যা ভাব দেখতাম মুখে চোখে, অনেক সময় ভয় পেতাম, টিপে টিপে পা ফেলতাম, শব্দ হয় পাছে। সেবারে সিলনে, কলম্বোতে সমুদ্রের ধারে বিজয়বর্ধনের বাড়িতে আছেন গুরুদেব, বোঠান, উনি আর আমি। দলের আর সকলে অন্য বাড়িতে, শহরের ভিতরে। গুরুদেব জাহাজ হতেই কি যেন একটা লেখা শুরু করেছিলেন, গম্ভীর গম্ভীর ভাব তাঁর। কলম্বোতে নেমে দোতলায় সমুদ্রের ধারের বারান্দায় বসে সেই লেখা নিয়েই আছেন সারাক্ষণ। যত না লেখেন তার চেয়ে বেশি সময় তাকিয়ে থাকেন সমুদ্রের দিকে। কাছে গিয়ে দাঁড়ালে ভ্রুক্ষেপও করেন না। যে গুরুদেব সদা সচেতন থাকতেন কৌতুকে পরিহাসে আমাদের মুখে হাসি ফুটিয়ে রাখতে, তিনি একবার চেয়েও দেখছেন না, বরং একটুতেই কেমন উত্তপ্ত হয়ে ওঠেন, অহেতুক ভাবনায় ব্যস্ত করে তোলেন। আমাদের দলের কার ব্যবহারে কোথায় কী ত্রুটি ঘটতে পারে, কার স্বভাবে চপলতা প্রশ্রয় পেলে শোভনতার মাত্রা ছাড়িয়ে যাবে, ইত্যাদি নিয়ে অল্পেতেই উষ্মা প্রকাশ করেন। আমরা যারা কাছাকাছি আছি ভীত হয়েই আছি। বৌঠান বহুকাল গুরুদেবের সঙ্গ পাচ্ছেন। বৌঠান বললেন, নিশ্চয় বাবামশায় গল্পের কোনো ক্যারেক্টারকে নিয়ে গোলমালে পড়েছেন, তাই এমন মেজাজ হয়ে আছে তাঁর। লিখতে লিখতে গুরুদেবের খাতা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আর একটা খাতা চাই এক্ষুনি। বাড়তি খাতা ছিল না, দরকার মতো কিনে নেওয়া যাবে এই ছিল ধারণা। গুরুদেব রাগে গুম হয়ে গেলেন। আর রক্ষা নেই, সেক্রেটারি এ ঘর ও ঘর ছুটোছুটি করতে লাগলেন। বাইরে বেরিয়ে দোকান হতে খাতা কিনে আনতে কিছুটা তো সময় লাগবে, সে সময় কই? ভাগ্য ভালো, হলুদ মলাটের শান্তিনিকেতনের একটা এক্সারসাইজ খাতা ছিল আমার সঙ্গে স্কেচ করবার জন্য। তাড়াতাড়ি সেইটে নিয়ে দিলাম। গুরুদেব লিখতে শুরু করলেন। ইতিমধ্যে উনি ডজন খানেক খাতা কিনে এনে হাতের কাছে রেখে দিলেন। কলম্বোতে ও আরও কয়েক জায়গায় বক্তৃতা শো দিয়ে বিশ্রাম নিতে গুরুদেব যখন সবাইকে নিয়ে পানাদুরায় এলেন, একদিন সকালে নন্দদা, বোঠান, মীরাদি ইত্যাদি দলের বড়দের ডেকে একটা ঘরে বসে পড়ে শোনালেন গল্প, যার নাম 4 অধ্যায়। এই 4 অধ্যায়ের এলাকে নিয়েই সমস্যায় পড়েছিলেন, সেই তখন বুঝলাম। পরে শান্তিনিকেতনে ফিরে একদিন গুরুদেব হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি এসে গম্ভীরভাবে বললেন, নাও তোমার জিনিস তুমিই ফিরিয়ে নাও, আমি চাই নে তোমারটা, বলে পিঠের দিকে ঘুরিয়ে রাখা হাত সামনে এগিয়ে ধরলেন। দেখি আমার সেই হলুদ মলাটের খাতাটা। 4 অধ্যায় কয়েকবারই তিনি ফিরে ফিরে লিখেছিলেন, একটিবারের লেখা আছে এই খাতায়। গুরুদেবকে প্রায়ই বলতে শুনতাম, দেখ একরকম ভালোবাসা আছে যা তুলে ধরে, বড় করে, আর একরকম ভালোবাসা আছে যেটা মারে, চাপা দিয়ে দেয়। আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ ওই শেষের ভালোবাসাটাই জানে। তাদের ভালোবাসা দিয়ে তারা লতার মতো জড়িয়ে থাকে, পুরুষকে বাড়তে দিতে পারে না। তা কেন হবে? এই নিয়ে পরপর কয়েকটি গল্পই লিখলেন তিনি। শেষ কথা, ল্যাবরেটরি,
সবশেষে রোগশয্যায় পড়েও লিখলেন বদনাম গল্পটি। মেয়েদের ভালোবাসাকে গণ্ডি ভেঙে পুরুষের কর্মের ভিতরে ছড়িয়ে দিলেন। ল্যাবরেটরি লিখবার সময়ও দেখেছি গুরুদেবের সেই রকম গম্ভীর ভাব। সোহিনীকে নিয়ে বেগ পেতে হয়েছিল তাঁকে। উদিচির দোতলার ঘরে নন্দদা, ক্ষিতিমোহন ঠাকুরদা ও আশ্রমের বিশেষ বিশেষ জন কয়েক প্রবীণাদের ডেকে সেই প্রথম সে গল্প পড়ে শোনালেন। পড়বার আগে পর্যন্ত তাঁর যা ভাব ছিল চোখে মুখে, দেখে সবাই ভয়ে যেন কাঠ হয়ে বসেছিলেন। অথচ কিসের যে ভয় কেউ জানে না, কিন্তু হয়েছিল অমনিতর সকলের অবস্থা, আমারও। সদুকে নিয়ে বদনাম গল্পটি যে লিখলেন সে সময় ছিল আর এক ভাব। তখন তিনি রোগশয্যায়। গল্প লিখবেন, নিজে লিখতে পারেন না, একসঙ্গে বেশি ভাবতেও পারেন না, কষ্ট হয়, কপাল ঘেমে ওঠে। অল্প অল্প করে বলতেন, লিখে নিতাম। কখনো বা স্নান হচ্ছে তাঁর, কি খাচ্ছেন, কি চোখ বুজে বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ হঠাৎ ডেকে পাঠাতেন। 1 লাইন কি 2 লাইন কথা বললেন লিখে রাখো, মনে পড়ল কথা কয়টা, পরে সদুর মুখে এক জায়গায় জুড়ে দেওয়া যাবে। রোগশয্যায় শেষের দিকে গুরুদেব আর নিজে লিখতে পারতেন না, বলে যেতেন, লিখে নিতাম। তবে কবিতার বেলা তিনি নিজের হাতেই কলম ধরতেন, বলতেন, এ যেন হচ্ছে কুঁজো হতে জল গড়িয়ে নেবার মতো, নিজে কলমটি না ধরলে কবিতা বের হয় না। একেবারে শেষের দিকে কিন্তু সেই কবিতাও আর লিখতে পারতেন না, বলে যেতেন, লিখে নিতাম। একদিন তাঁর রোগশয্যার কালেরই কথা, শান্তিনিকেতনে গুরুদেব তখন একটু ভালোর দিকে, উদয়নে থাকেন। একঘেয়ে দিন। বাগানের কোণে বোঠানের একটা স্টুডিও ছিল দোতলার উপর, একখানি ঘর কাঁচে ঘেরা। গুরুদেব নাম দিয়েছিলেন চন্দ্রভানু। সেই চন্দ্রভানুতে গুরুদেবকে আনা হলো, একটু তো পরিবর্তন হবে তাঁর। চন্দ্রভানুতে আছেন গুরুদেব, মাঝে মাঝে ধরে বসিয়ে দেওয়া হয় কৌচে। কাঁচে ঘেরা ঘর, শুয়ে বসে সবসময়েই তিনি দেখতে পান বাইরেটা। বেশ খুশিতে আছেন। এক দুপুরে গুরুদেব ডেকে পাঠালেন আমায়। দৌড়ে এলাম। গুরুদেবের কাছে পালা করে আমরা থাকি তাঁর সেবার কাজে। এখন আমার থাকার সময় নয়, অসময়ে কেন ডাক পড়ল আমার। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ক্ষিতীশ দাঁড়িয়েছিল ঘরের বাইরে। ইশারায় জিজ্ঞেস করলাম কি ব্যাপার। সে ঘাড় নাড়ল, জানি না। ঘরের ভিতরে বুড়ি টুকটাক ওষুধপত্র গোছগাছ করছিল। গুরুদেব বসে আছেন এক কোণে জানালার ধারে। গুরুদেবের মুখের দিকে চাই, তিনি অন্যদিকে তাকিয়ে আছেন। বুড়ির দিকে তাকাই, সে পিছন ফিরে টেবিল সাজায়। কি হলো? কেন ডাকলেন? হতভম্বর মতো দাঁড়িয়েই থাকি। খানিক বাদে বুড়ি কাজ সেরে নিচে নেমে গেল। গুরুদেব এবারে মুখ ফিরিয়ে বললেন, কলমটা পাওয়া যাচ্ছে না। সে কি কথা? ঘাবড়ে গেলাম। গুরুদেব বললেন, খোঁজ পড়ে গেল মশারির চাল পর্যন্ত। স্তম্ভিত, বিস্মিত, ভীত যা কিছু, তখন আমি সব রকমেরই। গুরুদেব গম্ভীরতর হয়ে বললেন, আচ্ছা, এই কলমটাই নাও। নিলাম। বললেন, দেখছ কি, লিখে ফেলো। নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না, খোঁজ পড়ে গেল মশারির চাল পর্যন্ত। বাঁচলাম। দম বন্ধ হয়ে এসেছিল প্রায়। গুরুদেবের মুখেও হাসির রেখা ফুটে উঠল। বলে যেতে লাগলেন, ডেকে পাঠালেন পাড়ার মাধুবাবুকে। বললেন, ও হে মাধু, আমার কলমটা। মাধুবাবু বললেন, জানলে খবর দিতুম। ধোবাকে ডাক পড়ল হারু নাপিতকে। গুরুদেব বলে যেতে লাগলেন, আমি লিখতে থাকলাম। তখনই তৈরি হয়ে গেল গল্প বিজ্ঞানী। গুরুদেব বললেন, যাও, বাইরে ক্ষিতীশ দাঁড়িয়ে আছে, তাকে দাওগে এটি। ক্ষিতীশ এসেছিল গল্প চাইতে, বিশ্বভারতীর কি একটা কাগজে ছাপতে চায়। তাকে হ্যাঁ না কিছু আর কথা না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে আমাকে ডেকে পাঠালেন, সঙ্গে সঙ্গে গল্প লিখে দিলেন। গল্প স্বল্পের শুরু হলো এমনি করে। এরপর হতে এক মজাই হয়ে দাঁড়ালো।
রোজ সকালে আমার ডিউটির সময় তার ঘরে ঢুকলেই এমনভাবে গল্পের লাইন শুরু করতেন যেন কিছু বলছেন আমাকে। আমিও মন দিয়ে শুনতাম। গুরুদেব বলতেন, হাঁ করে শুনছ কি, লিখে ফেলো। গল্পের শেষও হতো তেমনি, যেন হঠাৎ থেমে যেতেন। আমি কলম ধরে বসে আছি, আরও কি বলবেন গুরুদেব। গুরুদেব হেসে বলতেন, আর কি, শেষ তো হয়েই গেল। তখন চমক ভাঙত, হেসে ফেলতাম। এই চমকটুকু তিনি আমাকে প্রতি গল্পের শুরুতে ও শেষে দিতেন। কোনোদিন হয়তো সকালে এসে প্রণাম করে মাথা তুলেছি, গুরুদেব বললেন, ইরু ছিল আমার চেয়ে বছর খানেকের ছোট, কিন্তু আমি তার বয়সের নাগাল পেতুম না। কে বুঝতে পারে যে তিনি গল্পের কথা বলছেন, লিখতে হবে। আমি আরও তন্ময় হয়ে তাঁর ছেলেবেলার স্মৃতি শুনবার জন্য প্রস্তুত হয়ে বসতে যাচ্ছি, গুরুদেব বলতেন, বসছ কি, কাগজটা হাতে তুলে নাও। আশ্রমের কোনো এক বিভাগে দুই শিক্ষকের মধ্যে মনোমালিন্য চলছিল কিছুকাল হতে। সেটা বাড়তে বাড়তে গুরুদেবের কাছ পর্যন্ত এলো। দুজনেই আলাদা আলাদা এসে নালিশ দুঃখ জানিয়ে গেলেন। তাঁরা চলে যেতে গুরুদেব বললেন, এতদিন শান্তিতে কাজ চলছিল, আজ গোলমাল বেঁধে গেছে। মহাজনী নৌকায় ঘোরতর ঝগড়া চলেছে। বলতে বলতে বললেন, দাঁড়িয়ে থেকো না, লিখে নাও। গল্প স্বল্পের বড় খবর গল্প লেখা হয়ে গেল। মাঝি একবার দাঁড়গুলোকে শান্ত করে, একবার পালকে শান্ত করে। বললেন, দাঁড় পাল দুইয়েরই দরকার রে নৌকা চালাতে। একদিন বললেন, যাতো একটা অ্যাটলাস নিয়ে আয়। সেদিন অ্যাটলাস খুলে মনে মনে একটা উটের পিঠে চড়ে বসলেন। বসে ইয়াংসিকিয়াং নদী ধরে ফুচুং হ্যাংচাও চুংকিং পেরিয়ে ফুচাও নদীর ঘাটে দেখা হ্যাংচাও শহরের রাজকন্যা আংচনিকে বিয়ে করে হাচাং গাছে ফুসুং পাখির গান শুনে ফিরে এলেন। সেদিন উং চাং নিয়ে দুজনে যেন হাসি হাসি খেলা খেলেছি। আর নাজেহাল হয়েছিলাম বাচস্পতির ডুন্ডুষ্মানিত ভাষা লিখতে গিয়ে। সন্মাম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্ট দরিত্রমন্ত্রপর্যুগাসু অনুধ্বংসিত নিরঙ্করালের সহিত অজাত শত্রু অপরিপর্যস্মিত গর্গরায়ণকে পরমন্তি শয়নে সমুসদ্গারিত করিয়াছিল পর্যন্ত তো হল। গুরুদেব বললেন, আর ইংরেজিটা শোনা যাক একবার। এক ডুন্ডুষ্মানিতেই আমার অবস্থা ঘায়েল। বারে বারে গুরুদেব বানান বলে দিয়েছেন, তার উপরে আবার বাচস্পতির ইংরেজি। গুরুদেব বললেন, আচ্ছা দে, আমি লিখে দিই। লিখলেন। বাচস্পতি পড়ে গেলেন, দি হাব্বারফ্লুয়াস ইনফ্যাচুফুয়েশন অফ আকবর ডরবেন্ডিক্যালি ল্যাসেটারাইজড দি গরব্যান্ডিজম অফ হুমায়ুন। লিখছেন আর হাসছেন। বলেন, বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে অটলদার ভাষা এতদিনে ওদের মুচকঙ্কল শব্দে সুধোদ্ধানিত হয়ে উঠত। এমনি করে চলত রোজ গল্প লেখা, অতি সহজ কথায় লেখা। বাচস্পতির মুখের কথা আলাদা, নয়তো যেখানেই যুক্তাক্ষর বা শুদ্ধ ভাষা এসে যেত তা কেটে কেটে তিনি বলার ভাষায় বদলাতেন। রাজরানী গল্পে যেমন শুরুতে হয়েছিল, আচ্ছা তাহলে রাজবেশ পড়ুন। হীরের হার, সূর্যকান্তমণির মুকুট, আর প্রবাল খচিত কঙ্কন, আর গজমতির কুণ্ডল। তা কেটে কেটে করলেন চুনি পান্নার হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো কাঁকন, আর গজমতির কানবালা। তেমনি পড়লেন কৌপিন নয় কোপনি, গায়ে মাখলেন ভস্য নয় ছাই, ললাটে আঁকলেন ত্রিপুণ্ডরক নয় তিলক, আর হাতে নিলেন কমণ্ডলু আর বিল্ল নয় বেলকাঠের দণ্ড। এইভাবে চকিতা হরিণীর চাহনি হল হরিণের চমকে ওঠা চাহনি, অঙ্গরাগ হল সাজ, কিঙ্করি হল বাঁদি, উর্ণ জাল হল মাকড়সা জাল, অপরূপ হল চোখ ভোলানো। খ্যাতি নামডাক, বাক্যচ্ছটা মুখের কথা, অন্তঃপুর অন্দরমহল, প্রস্তুত তৈরি, খাদ্য খাবার, দরিদ্র গরিব, সর্বমারি দেশ জ্বালানো, অরণ্য বন, সব কথাই অতি যত্নে দেখে দেখে কেটে দিয়ে সহজ করে দিলেন। তাঁর শেষের দিকে আমি নিজে যে লেখাগুলি লিখে নিয়েছি এই রকম সহজ ভাষাই ছিল সব।
যখন বদনাম গল্প লেখেন এমনি করে একটি একটি করে ভারী কথা কেটে হালকা করেছেন। এক জায়গায় ছিল শরীর রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো। মনে আছে, শুধু এই রোমাঞ্চিত কথাটিই কাটতে গিয়ে কতখানি সময় নিলেন গুরুদেব, কত ভাবতে হলো তাকে, কত কাটাকুটি হলো, শেষে শরীর রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলোর জায়গায় লিখলেন গা কাঁটা দিয়ে উঠল। বললেন সহজ কথা বলা অতি অসহজ। গল্প স্বল্পের গল্পগুলি লেখা হয়ে যাবার পর কুশ্মীকে এনে ঢোকালেন তাতে। গল্পের শুরুতে ও শেষে তাকে নিয়ে গল্পগুলি কিছুটা করে বাড়িয়ে দিলেন। বললেন নয়তো নেহাতি ছোট গল্প হয়ে থাকতো এগুলো। সেই রোগশয্যাতেই কবিতা লেখা গান যখন চলত, গুরুদেব কালিদাসের শকুন্তলা বইখানি আনিয়ে নিয়ে কয়দিন নাড়লেন চাড়লেন। কোলের উপরে বইখানা রেখে চুপ করে রইলেন। বললেন শকুন্তলাকে নৃত্যনাট্য করব ভাবছি, চিত্রাঙ্গদা চণ্ডালিকার মতো। প্রথম দৃশ্যেই থাকবে সখীরা ছুটে আসছে শকুন্তলার কাছে, হলাপিয়সহী গানের সঙ্গে নাচতে নাচতে। এটাতে সংস্কৃত কথা যত পারি রেখে দেব। সময়ে কুলোল না। যোগাযোগের শেষের প্লটটা শেষ করবেন বলেওছিলেন যে এই হবে, এইভাবে যাবে ধারাটা। কুমুর ছেলেকে দিয়ে বিপ্লব বাঁধাবেন গোঁড়া সংস্কারের বিরুদ্ধে। দু একজন লেখক যারা আসতেন দেখা করতে, তাঁদেরও বলতেন তোমরা লেখো যোগাযোগের শেষের প্লটটা। তাঁরা ঘাবড়ে যেতেন, বলতেন গুরুদেবের গল্পের শেষ আমরা করব, এত সাহস আমাদের নেই। সুধাদা একদিন বললেন তার চেয়ে আপনিই বরং শেষ করুন, আপনার দ্বিতীয়াই তো আছে, লিখে নেবে। গুরুদেব ইদানিং আমাকে দ্বিতীয়া বলে ডাকতেন। বললেন তা যা বলেছিস, দ্বিতীয়া যে লেখে চমৎকার, যা বলি হুবহু লিখে যায়। বলে চাপা কৌতুকের উপরে বিস্ময়ের ভান আনলেন। তিনি হাসলেন, সবাই হাসল, আমিও হাসলাম। ওইখানেই সব থেমে থাকল। কত দিনের কত ঘটনা, কত কথা, ক্ষণে ক্ষণে তারা মাথা তোলে আর ডুব দেয়। কতক ধরে রাখি, কতক তলিয়ে যায় তখনকার মতো, আবার এক সময় ভেসে ওঠে। সব কি ধরা যায় একসঙ্গে? তবু যেটুকু লিখলাম, আমার কথাটুকুই আমি লিখলাম, তাও কি সব পারলাম? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, golpokothar.org।